করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-3009। কোর্সের নাম উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 14। আমার লেকচারের শিরোনাম হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আছি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি এটা হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। প্রবর্তন মানে কি? একটা জায়গায় কোনো একটা উদ্ভিদ ছিল না, সেই জায়গাতে নতুন একটা উদ্ভিদকে নিয়ে এসে তাকে সেখানে চাষ করা বা তাকে সেখানে এসে নতুনভাবে তাকে লাগানো, তাকে বলা হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। আমরা সংজ্ঞাটা দেখি। এক দেশ থেকে অন্য দেশে বা দেশের এক এলাকা থেকে কোনো নতুন ফসল বা কোনো ফসলের জাত বা বুনো আত্মীয় নতুন কোনো এলাকায় ভিন্ন পরিবেশে আনয়ন করাকে উদ্ভিদ প্রবর্তন বা প্ল্যান্ট ইন্ট্রোডাকশন বলা হয়। এটা হচ্ছে প্ল্যান্ট ইন্ট্রোডাকশন বা উদ্ভিদ প্রবর্তনের সংজ্ঞা। একটা নতুন এলাকায় নতুন একটা উদ্ভিদ বা উদ্ভিদের জাত নিয়ে আসা এবং তাকে সেই পরিবেশের সাথে এরপরে ধীরে ধীরে তাকে অভিযোজিত করা এবং সেটা সেই দেশে এরপরে চাষাবাদ করা, এই পুরো বিষয়টার জন্য হচ্ছে প্ল্যান্ট ইন্ট্রোডাকশন বা উদ্ভিদ প্রবর্তন। এখন আমরা দেখি প্রবর্তনের ইতিহাস। প্রবর্তনের ইতিহাস আসলে কৃষির ইতিহাসের মতোই প্রাচীন। যাযাবর কৃষক তার জীবিকার প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসতি করত আর তার সাথে করে নিয়ে যেত নানা ফসলের বীজ, আর এভাবেই শুরু হয় প্রবর্তন। কেন্দ্রীয় এশীয় উৎপত্তি কেন্দ্র বা যেটা তোমরা জানো যে সেন্ট্রাল এশিয়ান সেন্টার অফ অরিজিন, হ্যাঁ, এটা তোমরা পড়েছো একটা চ্যাপ্টারে, সেন্টার অফ অরিজিন পড়ার সময়। এখান থেকে প্রাচীন অখণ্ড ভারতবর্ষে মুগ, রাই সরিষা, আপেল, নাশপাতি, আখরোট প্রবর্তিত হয়েছিল। আফ্রিকা থেকে অড়হর, জোয়ার, তিল, এশীয় তুলা ইত্যাদি প্রবর্তিত হয়েছিল। তাহলে কি আমরা দেখছি কি প্রাচীন কাল থেকে যখন প্রাচীন কৃষক এক জায়গা থেকে অন্য জায়গায় যখন সরে যেত, সেই সময় সে যাওয়ার সময় সে কিছু বীজ সাথে করে নিয়ে যেত। তাহলে এক জায়গা থেকে নতুন একটা জায়গায় নতুন কোনো ফসলের বীজ প্রবর্তন তখন থেকে শুরু হয়। আর আমাদের এখানে যেমন আমরা জানি যে বিভিন্ন সেন্টার অফ অরিজিন যেগুলো আছে, সেন্টার অফ অরিজিন মানে কি, যে কোনো একটা ফসলের উৎপত্তি যেই স্থানে তাকে বলা হয় তার প্রাথমিক উৎপত্তি কেন্দ্র। তো পরবর্তীতে দেখা যায় সেখান থেকে মানুষ তার বিভিন্ন প্রয়োজনে সেই ফসলগুলো অন্য কোনো স্থানে নিয়ে গিয়ে সেখানে লাগিয়েছে এবং এভাবেই বিভিন্ন ফসলের প্রবর্তন হয়। সারা পৃথিবীতে সব ফসল সব জায়গাতে কিন্তু ফলে না, কোনো কোনো স্থানে কোনো কোনো ফসল ফলে, হয়তো আরেকটা স্থানে সেই ফসলটা ফলে না। তো এইভাবে প্রবর্তনের মাধ্যমে কিন্তু পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন ফসল ছড়িয়ে গেছে। তো আমাদের এখানে যে প্রবর্তনের যে ইতিহাস সেটা হচ্ছে কেন্দ্রীয় এশীয় উৎপত্তি কেন্দ্র থেকে এই সব আপেল, নাশপাতি, আখরোট এই সমস্ত উদ্ভিদগুলো আসে। আফ্রিকা থেকে আসে অড়হর, জোয়ার, তিল, এশীয় তুলা ইত্যাদি। এখন মিশনারির লোকজন, ব্যবসায়ী, অভিযানকারী, ভ্রমণকারী, অনুসন্ধানকারী, ধর্মযাজক, নিসর্গী এবং রাজনীতিবিদগণ নিজেদের ইচ্ছামাফিক বিভিন্ন প্রকার ফসল নানা দেশ থেকে এদেশে নিয়ে আসেন। তোমরা জানো যে আমাদের এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের লোক ধর্মপ্রচারের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আসেন, আর তারা যখন আসেন তখন কিন্তু তারা আসার সময় বিভিন্ন রকমের ফসল নিয়ে আসেন। 1300 খ্রিস্টাব্দে মুসলিম অভিযানকারীরা আফগানিস্তান থেকে ভারতে আঙ্গুর এবং চেরি নিয়ে আসে। 16শ শতাব্দীতে পর্তুগিজরা বিভিন্ন স্থান থেকে নিয়ে আসে ভুট্টা, আনারস, পেঁপে, পেয়ারা, মিষ্টি আলু, চীনা বাদাম, মরিচ, গোলালু, তামাক, কাজু বাদাম ইত্যাদি। তার মানে কি এই সমস্ত ফসল আসলে ভারতীয় নয়, ভারতে এই সমস্ত ফসলগুলো ছিল না, কিন্তু দেখো কি অনায়াসে এখন আমরা এগুলো আমাদের দেশের
দেশি জাত হিসেবে আমরা বলছি, যেমন পেঁপে আমরা বলছি আমাদের দেশি জাত, পেয়ারা, মিষ্টি আলু আমাদের দেশি জাত। এগুলো কিন্তু আসলে আমাদের দেশি জাত নয়, তাই না? এবারে দেখি ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নানা রকম ফসল নিয়ে আসে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য সবজি, চীন থেকে চা, লিচু ইত্যাদি, ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে আসে মেহগনি। এসব ফসল নিয়ে গড়ে ওঠে কলিকাতা বোটানিক্যাল গার্ডেন। আমাদের দেশে বিংশ শতাব্দীর গোড়া থেকে বিভিন্ন মানুষের ব্যক্তি উদ্যোগে এবং গবেষকদের প্রয়োজনে বিভিন্ন ফসলের প্রবর্তন হয়েছে। তো এই সময় মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় এবং তারা আসার সময় কিছু উদ্ভিদ বা উদ্ভিদের অংশ, বীজ নিয়ে আসে। যেমন তোমরা নিজেরাও হয়তো কখনো খেয়াল করবে, তোমরা ধরো একটা আম খেলে, আমটা খুব মিষ্টি, তুমি কি করলে কি সেই আমের বীজটা তুমি লাগালে তোমার আহ বাড়ির পাশে লাগাবে বলে। এভাবে তুমি কাঁঠালের কথা চিন্তা করো, যেই ফসলটা, যেই ফলটা খেলে আমাদের ভালো লাগে, খেতে সুস্বাদু, সেই ফসলের বীজটা আমরা করি কি আমাদের বাড়িতে এনে লাগাই। এটাও কিন্তু এক ধরনের প্রবর্তন। কোনো পৃথিবীর এক এলাকা থেকে আরেক এলাকায়, অথবা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অথবা এমন কোনো জায়গায় কোনো একটা উদ্ভিদ যা ছিল না সেটা এনে লাগানো, এই জিনিসটাই হচ্ছে প্রবর্তন। আচ্ছা, এবার আমরা দেখি উদ্ভিদ প্রবর্তনের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা কেন উদ্ভিদ প্রবর্তন করে থাকি? এক নম্বর হচ্ছে কৃষি, বন রক্ষণ এবং শিল্পে ব্যবহারের জন্য। কৃষি যেমন আমরা জানি, আমাদের যে খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের বিভিন্ন রকমের ফসলের আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা দানা জাতীয় বিভিন্ন ফসল আমরা আমাদের খাদ্যের জন্য আমাদের প্রয়োজন হয়। ধান, গম, বিভিন্ন রকমের ডাল, এরপরে তৈল জাতীয় উদ্ভিদ আছে। তারপর বন, ফরেস্ট্রিও আমাদের দরকার। তারপর শিল্পে ব্যবহারের জন্য, যেমন কোনো এলাকায় তেল শিল্প যদি সম্প্রসারণ করতে চাই, তাহলে সেখানে আমি অবশ্যই তৈল জাতীয় গাছ আমাকে প্রবর্তন করতে হয়, তাই না? ঠিক একইভাবে বিভিন্ন দেশ থেকে এভাবে কৃষি প্রয়োজনে বা ফরেস্ট্রির প্রয়োজনে বা শিল্পে ব্যবহারের জন্য বিভিন্ন দেশ থেকে উদ্ভিদ প্রবর্তন করা হয়। দ্বিতীয়ত হচ্ছে উদ্ভিদের উৎপত্তি, বিস্তার, শ্রেণীবিন্যাস এবং প্রবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। তো আমরা যদি উদ্ভিদ প্রবর্তন করতে যাই, তাহলে সেই প্রবর্তিত উদ্ভিদের মাধ্যমে আমরা কোনো একটা উদ্ভিদের উৎপত্তি বা তার বিস্তার সম্পর্কে জানতে পারি, তার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারি, তার প্রবর্তন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। এরপর হচ্ছে সৌন্দর্য বোধের জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অর্নামেন্টাল বহু উদ্ভিদ আমাদের দেশে এসেছে। হ্যাঁ, এরকম অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধনকারী যে সমস্ত উদ্ভিদ, তাদেরকে সৌন্দর্য বাড়ানোর জন্য সেই উদ্ভিদগুলো প্রবর্তন করা হয়েছে। জীবজ এবং অজীবজ পীড়নের বিরুদ্ধে বাধা দানকারী জিনের উৎস হিসেবে। যেমন অনেকগুলো উদ্ভিদ আছে যারা বিভিন্ন ধরো কোনো একটা এলাকায় ওই উদ্ভিদে কোনো রোগ হয় না, হ্যাঁ, বা কোনো একটা পতঙ্গ দ্বারা আক্রান্ত হয় না, তাহলে সেই জাতটাকে যদি আমি আমি আমার দেশে নিয়ে আসতে পারি, তাহলে হবে কি আমার দেশে সেই রোগ প্রতিরোধী জাতটা এখানে প্রবর্তিত হবে। আবার অজীবজ পীড়ন বলতে বিভিন্ন ধরনের পীড়ন, যেমন শৈত্য পীড়ন, খরা পীড়ন, বন্যা পীড়ন, হ্যাঁ, এরকম বিভিন্ন পীড়নের বিরুদ্ধে যে সমস্ত উদ্ভিদের এই সমস্ত পীড়নের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা আছে, সে সমস্ত উদ্ভিদকে এনে প্রবর্তন করা হয়। ফসলের জাতসমূহ উন্নয়নের জন্য। যেমন তোমরা সংকরায়নের ক্ষেত্রে তোমরা জানো যে অনেকগুলো উদ্ভিদ আছে যাদেরকে দুইটা দুইটা জাতের উদ্ভিদের মধ্যে সংকরায়ন করে আমরা কি করি, জাতের উন্নয়ন করি। কিন্তু ধরো এমন একটা জাতের আমি উন্নয়ন করতে চাই যেই জাতটার বৈশিষ্ট্য আমাদের আশেপাশে যে সমস্ত উদ্ভিদ তার মধ্যে নাই। মানে এমন একটা গুণ আমি আনতে চাই যেটা আমার দেশের, আমার পরিচিত যে সমস্ত উদ্ভিদ বা আমার আশেপাশে যে সমস্ত উদ্ভিদ তার মধ্যে এই গুণটা নাই। তাহলে আমি করব কি, এই গুণটা আছে এমন কোন স্থান থেকে এই উদ্ভিদটা আমি কালেকশন করব এবং সেটা এনে আমি আমার এলাকায় আমি প্রবর্তন করব। তাহলে
তখন হবে কি, আমি সেই নতুন বৈশিষ্ট্যযুক্ত যে উদ্ভিদটা তাকে যদি আমি প্রবর্তন করতে পারি, তাকে আমি আমার দেশি জাতের সাথে সংকরায়ন করে ফসলের জাতের আমি উন্নয়ন করতে পারবো। জার্মপ্লাজম সংগ্রহ বৃদ্ধির জন্য, জার্মপ্লাজম সম্পর্কে তোমরা আগেই জানো। জার্মপ্লাজম মানে হচ্ছে কি, জিন সম্ভার। কোনো একটা ফসলের যত রকমের জিনের বৈচিত্র্য থাকতে পারে, এই সমস্ত বৈচিত্র্যকেই বলা হচ্ছে জার্মপ্লাজম। তো তুমি যদি কোনো একটা ফসল, আমাদের দেশি যে সমস্ত জাত আছে সমস্ত তোমার কাছে আছে, এখন তুমি যদি একটা নতুন জাত বা নতুন বৈশিষ্ট্যযুক্ত কোনো একটা উদ্ভিদ যদি তুমি আনতে পারো, বা তার কোনো একটা সেই উদ্ভিদে কোনো একটা অংশ যদি তুমি আনতে পারো, তাহলে হবে কি, এটা আমার জার্মপ্লাজম বৃদ্ধি হলো। ঠিক আছে? তো আমাদের জার্মপ্লাজম সংগ্রহ করা এটা কিন্তু প্রজননবিদের একটা প্রয়োজন। কারণ প্রজননবিদ সবসময় বৈচিত্র্য খুঁজেন, তার বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য উনি বৈচিত্র্য খুঁজেন। তাহলে আমি যদি জার্মপ্লাজম সংগ্রহ করতে পারি, জার্মপ্লাজমের কালেকশন যদি আমি বাড়াতে পারি, তাহলে সেটা আমার জন্য বা ভবিষ্যতে তার প্রজননের জন্য বা প্ল্যান ব্রিডিং প্রোগ্রামের জন্য সেটা অবশ্যই একটা আকাঙ্ক্ষিত একটা জার্মপ্লাজম হবে। তো এই জার্মপ্লাজম সংগ্রহ বৃদ্ধির জন্য উদ্ভিদ প্রবর্তন করা হয়। এবার আমরা দেখি উদ্ভিদ প্রবর্তন পদ্ধতি। এই পদ্ধতিগুলো জানতে হলে এখানে কয়েকটা এখানে ধাপ দিয়ে বোঝানো হয়েছে। প্রবর্তিত গাছসমূহের প্রকৃতি, উদ্ভিদ সংগ্রহের স্থান, সংগ্রহের মাধ্যম, মোড়ক করা বা প্যাকিং, কোয়ারেন্টাইন, তালিকাভুক্ত করা বা ক্যাটালগিং, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এবং ব্যবহার। এই কয়েকটা ধাপের মাধ্যমে উদ্ভিদ প্রবর্তন করা হয়। আমরা এবার দেখে নিই। প্রবর্তিত গাছসমূহের প্রকৃতি বলতে কি বোঝায়? একই পরিবেশে জন্মাতে সক্ষম উদ্ভিদ। ধরো কোনো একটা উদ্ভিদ যাকে আমি আমার দেশে আনতে চাচ্ছি, যদি যেই দেশ থেকে আমি আনতে চাই, যদি সেই দেশের প্রকৃতি যদি আমার দেশের প্রকৃতির মতো হয়, তবে সেই উদ্ভিদটা সহজেই আমার দেশে অভিযোজিত হবে। ঠিক আছে? তো এই বিষয়টা যদি আমি খেয়াল করি, তাহলে অবশ্যই আমার প্রবর্তিত গাছটি আমার দেশে অভিযোজিত হতে পারবে। আরেকটা ব্যাপার কি, বিভিন্ন পরিবেশে জন্মাতে সক্ষম এমন উদ্ভিদ। তো বিভিন্ন পরিবেশে যারা জন্মাতে পারে, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই তাদের অভিযোজন ক্ষমতা বেশি হয়। তো এই ধরনের যে সমস্ত উদ্ভিদ আছে যারা বিভিন্ন হাইটে জন্মাতে পারে, বিভিন্ন টপোগ্রাফিক লেভেলে যারা জন্মাতে পারে, বা বিভিন্ন পরিবেশে যারা জন্মাতে পারে, তারা হয় কি, যে কোনো যে দেশে গিয়েই তাদেরকে প্রবর্তন করা সুবিধাজনক হয়। তো এই ধরনের উদ্ভিদ যদি হয়, তাহলে সেটাও প্রবর্তনের জন্য বেছে নেওয়া যায়। ৩ হচ্ছে হার্বেরিয়াম বা জাদুঘরে সংরক্ষণের জন্য পুরো উদ্ভিদ আনতে হয়। আবার উদ্যানে লাগানোর জন্য বীজ বা উদ্ভিদাংশ সংগ্রহ করা হয়। এটা কি, আমি যদি হার্বেরিয়ামে লাগাতে চাই বা জাদুঘরে যদি সংরক্ষণ করতে চাই, তাহলে পুরো উদ্ভিদ নিতে পারি, বা তোমরা জানো যেভাবে হার্বেরিয়াম করা হয় সেই ধরনের কোনো একটা পার্ট আনতে পারি। আবার যদি আমি উদ্যানে লাগাতে চাই, ধরো আমি বোটানিক্যাল গার্ডেনে লাগাতে চাই, যেমন যেমন ঢাকায় যে বোটানিক্যাল গার্ডেন আছে, হ্যাঁ, এখানে এখানে হয়েছে কি, বিভিন্ন দেশের বিভিন্ন উদ্ভিদ এখানে লাগানো আছে। তো এই উদ্ভিদগুলো কিভাবে আসলো? নিশ্চয়ই পুরো উদ্ভিদ হিসাবে এসেছে, অথবা তার কোনো বীজ হিসাবে এসেছে, অথবা তার কোনো অংশ যার কাটিং, অথবা অঙ্গজ বংশবৃদ্ধির মাধ্যমে যাদের প্রজনন হয়, সেই ধরনের উদ্ভিদ যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের সেই ধরনের কোনো অংশের মাধ্যমে এই উদ্ভিদগুলো এখানে বোটানিক্যাল গার্ডেনে স্থান পেয়েছে। তো প্রবর্তিত গাছের প্রকৃতি বলতে বোঝানো হয় এই বিষয়গুলো, যে পরিবেশটা খেয়াল করতে হবে, তাদের অভিযোজন ক্ষমতা কেমন সেটা খেয়াল করতে হবে, আবার কোন ধরনের উদ্ভিদ আমি কোন জায়গায় আমি সংগ্রহ করব, সেটার জন্য এই গাছের প্রকৃতি আমাকে নির্ধারণ করে নিতে হবে। এরপর হচ্ছে উদ্ভিদ সংগ্রহের স্থান। আমি কোথা থেকে উদ্ভিদ সংগ্রহ করব? প্রাথমিক বা গৌণ উৎপত্তি কেন্দ্র। তোমরা এটা জানো, প্রাথমিক বা গৌণ উৎপত্তি কেন্দ্র কি, যেখানে কোনো একটা ফসলের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। তোমরা জানো বেবিলভ উনি করলেন কি, উনি অনেকগুলো দেশে ঘুরে কি করলেন, উনি অনেকগুলো উদ্ভিদের বিভিন্ন নমুনা কালেকশন করেন, এবং এই সমস্ত নমুনা পর্যবেক্ষণ করে উনি বললেন যে প্রত্যেকটা ফসলের কিছু কোনো নির্দিষ্ট স্থানে কোনো তার উৎপত্তি কেন্দ্র আছে। আবার
কোনো একটা ফসলের উৎপত্তি কেন্দ্র আবার একাধিকও হতে পারে। আবার গৌণ উৎপত্তি কেন্দ্র বলে একটা ব্যাপার আছে। যদি যেখানে তার উৎপত্তি সেখানে তার বৈচিত্র্য নাই, কিন্তু আরেকটা স্থানে তার বৈচিত্র্য অনেক বেশি, সেটাকে বলা হবে গৌণ উৎপত্তি কেন্দ্র। তাহলে আমি যখন উদ্ভিদ সংগ্রহ করতে যাব, তাহলে আমি কোন ধরনের জায়গায় যাব? যেখানে তার বৈচিত্র্য আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে প্রাথমিক বা গৌণ উৎপত্তি কেন্দ্র। দ্বিতীয়ত হচ্ছে যে স্থানে ওই ফসলের বুনো এবং আবাদি উভয় প্রকরণ বিদ্যমান, সেখান থেকে আমি উদ্ভিদ কালেকশন করতে পারি। তিন হচ্ছে যে স্থানে ভূমির বন্ধুরতা, বৃষ্টিপাত, মাটির ধরনে ব্যাপক তারতম্য বিদ্যমান। ভূমির বন্ধুরতা মানে একটু আগে যেটা বললাম যে উদ্ভিদের প্রকৃতি কেমন হবে, যে ভূমির টোপোগ্রাফিক যদি কোনো বৈচিত্র্য থাকে, মাটির ধরনে যদি ব্যাপক তারতম্য থাকে, সেই ধরনের স্থান থেকে আমি উদ্ভিদ কালেকশন করব। কেন? কারণ এই ধরনের উদ্ভিদ যে কোনো পরিবেশে তারা খুব সহজেই অভিযোজিত হতে পারে। তো এই ধরনের স্থান থেকে আমি উদ্ভিদ সংগ্রহ করব। এরপরে সংগ্রহের মাধ্যম। আমি তো উদ্ভিদ প্রবর্তন করতে চাইবো, কিন্তু আমাকে সংগ্রহ করতে হবে। কিভাবে আমি সংগ্রহ করতে পারবো? অনুসন্ধান বা অভিযান। সাধারণত দেখা যায় যে বিভিন্ন এলাকায় গবেষকরা তারা একাকী অথবা কোনো একটা টিমের সাহায্যে তারা গিয়ে তারা করেন কি, বিভিন্ন এলাকায় গিয়ে সেখান থেকে উদ্ভিদ কালেকশন করেন। যদি এমন হয় যে যদি কোনো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে যদি উদ্ভিদ কালেকশনের ব্যাপার থাকে, তাহলে সেটা হয়তো খুব সাধারণভাবেই করা যায়। কিন্তু এমনও হয় যে এক দেশ থেকে আরেক দেশে উদ্ভিদ কালেকশন করা হচ্ছে। তো এটার জন্য কিন্তু আবার পারমিশন নিতে হয়। অন্য দেশে, যে দেশ থেকে উদ্ভিদ কালেকশন করা হবে সেই দেশের পারমিশন নেওয়া হয়। এবং এই সমস্ত অনুসন্ধান বা অভিযান সাধারণত গবেষণার প্রয়োজনেই করা হয়। দ্বিতীয়ত হচ্ছে বিনিময়। কিছু সংস্থা আছে যারা বিভিন্ন উদ্ভিদের নমুনা ওরা এক দেশের সাথে অন্য দেশের বিভিন্ন উদ্ভিদের বিনিময় করে থাকে, এবং এই সমস্ত বিনিময়ের মাধ্যমে কিন্তু উদ্ভিদ কালেকশন করা যায়। তৃতীয়ত হচ্ছে ক্রয় বা দান। কোনো একটা সংস্থা থেকে যে সমস্ত কোনো একটা উদ্ভিদ প্রজাতি আমি আনতে চাই কোনো একটা দেশ থেকে, সেখান থেকে আমি কিনে আনতে পারি। অথবা তারা যদি দান করে, তাহলে সেই উদ্ভিদটা আমি পেতে পারি। তো এগুলো হচ্ছে সংগ্রহের মাধ্যম: অনুসন্ধান বা অভিযান, বিনিময়, ক্রয় বা দান। আচ্ছা, এইবারে আমি তো ধরো উদ্ভিদটা কালেকশন করে নিয়ে আসলাম। কালেকশন করার পরে বাকি হচ্ছে মোড়ক করা বা প্যাকিং করা। এখন প্যাকিং করার সময় বেশ কিছু বিষয় খেয়াল করতে হয়। যদি আমি বীজ কালেকশন করে থাকি, বীজের ক্ষেত্রে কি হচ্ছে, বীজ পরিষ্কার করে ছত্রাকবারক বা অন্যান্য রাসায়নিক পদার্থ প্রয়োগে এদেরকে রোগমুক্ত এবং কীটমুক্ত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে পরাগ রেণু। যদি আমি কালেকশন করি তাহলে কি করছি, সরাসরি সংগ্রহ করে বায়ুরোধী মোড়কে ঢুকিয়ে তাপ প্রতিরোধী এবং অভঙ্গুর পলিথিন নলের মাধ্যমে প্রেরণ করা হয়। দেখছো, পরাগ রেণুও কিন্তু সংগ্রহ করা যায়, সংগ্রহ করতে হয় যদি প্রজননের কাজে যদি ব্যবহার করতে হয়। এই যে যেমন তোমরা সংকরায়ন করার সময় তোমরা জানো যে সংকরায়ন করার সময় কি করছি, আমরা ইমাস্কুলেশন করছি। ইমাস্কুলেশন করার পরে আমরা আমাদের আকাঙ্ক্ষিত উদ্ভিদ পাওয়ার জন্য সেই আকাঙ্ক্ষিত উদ্ভিদের পরাগরেণু এনে আমি করছি কি, আমার আবাদি জাতের গর্ভমুণ্ডে এনে স্থাপন করছি। এখন এই পরাগরেণু যদি আমি বাইরে থেকে যদি কালেকশন করি, ধরো অনেক দূর থেকে, আমি এই পরাগরেণু দিয়ে আমি যদি সংকরায়ন করতে চাই, তাহলে পরাগরেণুটাকে আমাকে কালেকশন করতে হবে। আর কালেকশন করে কি করতে হবে, সরাসরি সংগ্রহ করে তাকে বায়ুরোধী মোড়কে ঢুকিয়ে তাপ প্রতিরোধী এবং অভঙ্গুর পলিথিন নলের মাধ্যমে তাকে প্রেরণ করা হয়, যাতে পরাগরেণু তো খুব হালকা পাউডারির মতো, তাই না, যাতে কোনোভাবেই এটা নষ্ট না হয়। অর্বুদ বা নডিউলকে যদি আমি করতে চাই, তাহলে কি করব, পরিষ্কার করে সম্পূর্ণ তাপহীন অবস্থায় দ্রুত শুষ্ক করে বায়ুশূন্য অবস্থায় ঠান্ডায় সংরক্ষণ করা হয় এবং পলিথিন নলে ঢুকিয়ে পাঠানো হয়। এখানেও একই রকম, প্রথমে পরিষ্কার করা, তারপরে তাপহীন অবস্থায় দ্রুত শুষ্ক করা, তারপর হচ্ছে বায়ুশূন্য অবস্থায় ঠান্ডায় সংরক্ষণ করা, এবং এরপরে পলিথিন নলে ঢুকিয়ে পাঠানো হয়।
তারপর হচ্ছে কি, উদ্ভিদাংশ সমূহকে আকারের উপর ভিত্তি করে মোড়কাবদ্ধ করা হয়। যদি কোনো একটা প্ল্যান্ট পার্ট হয়, কোনো একটা যেমন অঙ্গজ বৃদ্ধিকারী যদি কোনো অংশ, যদি কোনো উদ্ভিদের অংশ হয়ে থাকে বা যদি সম্পূর্ণ উদ্ভিদও হয়ে থাকে, তাহলে করতে হবে কি, তাকে আকারের উপর ভিত্তি করে বিভিন্নভাবে তাকে মোড়কাবদ্ধ করা হয়। এরপরে হচ্ছে কোয়ারেন্টাইন। এই শব্দটা কিন্তু তোমরা এই গত 6 মাসে তোমরা অনেক বেশি শুনে ফেলেছ। কোয়ারেন্টাইন মানে কি, সঙ্গ রোধ বা সঙ্গ নিরোধ। আমি যে উদ্ভিদটাকে আমি নিয়ে আসলাম বা যে উদ্ভিদের অংশটাকে আমি নিয়ে আসলাম, তার মধ্যে যদি কোনো রোগ থেকে থাকে, তাহলে সেটা হবে কি, আমি আমার এলাকায় আমি এটা লাগালে সেই রোগটা আমার এলাকায় ছড়িয়ে যাবে। আর এইটা থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, যেই রোগটা, যেই উদ্ভিদ বা উদ্ভিদাংশ আমি কালেকশন করলাম, তাকে পৃথক করে রাখতে হবে। এবং পৃথক করে শুধু রাখাই নয়, ধরো এক দেশ থেকে আরেক দেশে কোনো বন্দরের মাধ্যমে, এয়ারপোর্টের মাধ্যমে বা সি পোর্টের মাধ্যমে কোনো একটা উদ্ভিদ আসলো, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় না, তাকে কোয়ারেন্টাইন সার্টিফিকেট দিতে হয়। এবং কোয়ারেন্টাইন সার্টিফিকেটও কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, এটাকে ওখানে রাখতে হয়, রেখে ওখানে আলাদাভাবে জন্মাতে হয়। যদি কোনো রোগ দেখা যায় তাহলে সেটা সেখানেই পুড়িয়ে ফেলা হয়। আর যদি কোনো রোগ দেখা না যায় তখন তাকে ছাড়পত্র দেওয়া হয়। ঠিক আছে, এই বিষয়টাই হচ্ছে কোয়ারেন্টাইন, যাতে কোনো রোগ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তাকে আলাদা করে রাখা, এটাই হচ্ছে কোয়ারেন্টাইন। তালিকাভুক্তকরণ বা ক্যাটালগিং। আচ্ছা, আমি ধরো ছাড়পত্র পেলাম, এরপরে কি করতে হবে, প্রবর্তিত ফসল বা ফসলের জাত গ্রহণ করার পর একটি প্রবেশ নম্বর প্রদান করা হয়, তাকে একটা আইডি নাম্বার দেওয়া হয়। ফসলটির সাধারণ নাম, বৈজ্ঞানিক নাম, জাতটির নাম, সংগ্রহের স্থান, তারিখ, সংগ্রহের ক্রমিক নম্বর, সংগ্রহকারীর নাম ইত্যাদি ওই তালিকাতে উল্লেখ থাকে। তাহলে এই হচ্ছে তালিকাভুক্তকরণ বা ক্যাটালগিং। একটা আইডি নাম্বার দিবে এবং আইডি নাম্বারের সাথে ওই যে উদ্ভিদটা, উদ্ভিদের নাম, বৈজ্ঞানিক নাম, জাতের নাম, সংগ্রহের স্থান, তারিখ, সংগ্রহকারীর নাম, এইসব লেখা থাকবে। এরপর হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। প্রবর্তিত ফসলটিকে গবেষণা কেন্দ্রে বা উপকেন্দ্রে লাগানো হয়, এতে রোগ প্রতিরোধিতা লক্ষ্য করা হয়। আচ্ছা, এটা এই মূল্যায়ন তো করা হচ্ছে, মূল্যায়ন মানে কি, সেই যে উদ্ভিদটা আমি আনলাম তা আসলে কেমন, এটা মূল্যায়ন করাটাই হচ্ছে ইভ্যালুয়েশন। এখন এটা করতে গিয়ে তার অভিযোজনের ব্যাপারটাও দেখতে হয়। সাধারণত দেখা যায় কি, যে অভিযোজন চট করে কোনো একটা উদ্ভিদ এক এলাকা থেকে আরেক এলাকায় এসে অভিযোজিত হতে পারে না, যেহেতু পরিবেশের একটা তারতম্য আছে, মাটির একটা তারতম্য আছে, চট করে সে অভিযোজিত হতে পারে না। তো অভিযোজনের জন্য করা হয় কি, তাকে সময় দিতে হয়। সে প্রথম জেনারেশনে হয়তো পারলো না, সে দ্বিতীয় বছরে বা তৃতীয় বছরে গিয়ে দেখা যাবে সে ধীরে ধীরে খাপ খাইয়ে নিয়েছে এই পরিবেশের সাথে। এই খাপ খাইয়ে নেওয়াটা একটা বিশাল একটা ব্যাপার, নইলে কিন্তু উদ্ভিদ প্রবর্তন সম্ভব নয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, এই যে ব্যবহার। আমি যে উদ্ভিদটা আমি প্রবর্তন করলাম তাকে আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারি বা কিভাবে ব্যবহার করতে পারি। নতুন জাত হিসেবে ব্যবহার করা যায়, আমি যে উদ্ভিদটা আমি নিয়ে আসলাম সে নিজেই একটা নতুন জাত হিসেবে তাকে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে কি, নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন অভিযোজনক্ষম এক বা একাধিক উদ্ভিদকে তুলনামূলক পরীক্ষণের পর উৎকৃষ্ট প্রমাণিত হলে তার বীজ বর্ধন করা হয়। সরাসরি প্রবর্তিত উদ্ভিদটাকে জাত হিসেবে ব্যবহার করা যায়, আবার সেখান থেকে নির্বাচন করে তারপর উৎকৃষ্ট হলে বীজ বর্ধন করা যায়। তৃতীয়ত হচ্ছে কি, প্রবর্তিত জাতকে প্রজনক হিসেবে সংকরায়নে ব্যবহার করা হয়। এটা আমি আগেও বলেছি, যদি এই জাতটা যদি আমার জন্য যদি একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত হয়ে থাকে, যে কারণে আমি তাকে প্রবর্তন করলাম, তাকে আমি কি করব, সংকরায়নে প্রজনক হিসেবে ব্যবহার করব, যাতে এই জাতের বৈশিষ্ট্যগুলো আমার আবাদি জাতের মধ্যে আমি স্থানান্তর করতে পারি। এবার হচ্ছে উদ্ভিদ প্রবর্তনের সুবিধা। কি কি সুবিধা আমি পাই। এক নাম্বার হচ্ছে কি, নতুন কোনো এলাকায় নতুন কোনো ফসলের সংযোজন করা যায়, তাহলে আমার কি, আমার জেনেটিক ভ্যারিয়েশন বেড়ে যাচ্ছে, আমার জার্মপ্লাজম বেড়ে যাচ্ছে, কোনো একটা ফসল সংযোজিত যদি হয়। জার্মপ্লাজম সংরক্ষণের জন্য উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে সংগ্রহ করা যায়। তো আমি যদি জার্মপ্লাজম আমি সংরক্ষণ করতে চাই বা জার্মপ্লাজম আমি সংগ্রহ আমি বাড়াতে চাই,
তাহলে আমি উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে তাকে আমি সংগ্রহ করতে পারি। তৃতীয়ত হচ্ছে কি, প্রবর্তিত উদ্ভিদের সাথে দেশি জাতের সংকরায়ন করা যায়। 4, কোন ফসলের স্থানীয় জাতসমূহে কৌলিক পরিবৃত্তির অভাব পরিলক্ষিত হলে প্রবর্তনের মাধ্যমে প্রকরণসমূহ পাওয়া যায়। তাহলে এটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যদি আমি কোন একটা জাতে, কোন একটা ফসলের জাতের ধর আমি উন্নয়ন ঘটাতে চাচ্ছি, কোন একটা ভালো বৈশিষ্ট্য আমি আমার ফসলের জাতে আমি আনতে চাচ্ছি, কিন্তু আমার আশেপাশে যে সমস্ত উদ্ভিদ আমি পাচ্ছি তার মধ্যে সেই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা নাই, তাহলে আমি কি করতে পারি? উদ্ভিদ প্রবর্তন করতে পারি এবং প্রবর্তন করে তার মধ্যে আমি ওই জেনেটিক ভ্যারিয়েশনটা আমি পেতে পারি এবং তার মাধ্যমে আমি সংকরায়ন করতে পারি। ফসল উন্নয়নের ক্ষেত্রে প্রবর্তন বেশ দ্রুত এবং স্বল্প ব্যয়সাধ্য একটি পদ্ধতি। 6 হচ্ছে কি, কোন কোন ফসলকে কোন এলাকার রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য রোগ জীবাণু মুক্ত কোন এলাকায় সরিয়ে নেওয়া যায়। কোন একটা এলাকায় ধরো কোন একটা কীটপতঙ্গের আক্রমণ বেড়ে গেল বা কোন একটা রোগ জীবাণুর আক্রমণ বেড়ে গেল, তাকে আমি নিয়ে গেলাম যেখানে এই রোগটা নাই, সেখানে গিয়ে এই উদ্ভিদটাকে নিয়ে প্রবর্তন করতে পারি যাতে ওই ফসলটা সেখানে বাঁচতে পারে। 7 নম্বর হচ্ছে কি, উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে উদ্ভিদ সম্পদ সারা বিশ্বের উদ্ভিদ প্রজননবিদ এবং অন্যান্য বিজ্ঞানীদের কাছে সহজলভ্য করে। এটা হচ্ছে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা বিষয়। এবার হচ্ছে উদ্ভিদ প্রবর্তনের অসুবিধা। আমরা তো এতক্ষণ সুবিধাগুলো পড়লাম বা ব্যবহারগুলো পড়লাম, এবারে হচ্ছে উদ্ভিদ প্রবর্তনে কি কি অসুবিধা হতে পারে। 1, উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত হতে পারে, যেমন ইউরোপ থেকে আলুর লেড ব্লাইট রোগ এবং শ্রীলঙ্কা থেকে কলা গাছের গুচ্ছ মাথা রোগ বা যেটাকে আমরা জানি বাঞ্চি টপ। এই রোগগুলো কিন্তু আমাদের দেশে ছিল না, কিন্তু আমি যখন ইউরোপ থেকে আমি আলু আনলাম, আলুটাকে যখন আমি প্রবর্তিত করলাম, সেই আলুর সাথে লেড ব্লাইটের ছত্রাকটাও চলে আসছে এবং সেটা এসে আমার দেশে করলো কি, সেও এই রোগটা ছড়িয়ে দিল। তারপরে হচ্ছে শ্রীলঙ্কা থেকে আমি যে কলা গাছ আনলাম, সেই কলা গাছে বাঞ্চি টপ একটা রোগ হয়। হ্যাঁ, এই রোগটা শ্রীলঙ্কা থেকে আমার দেশে এসে এই রোগটা ছড়িয়ে গেল। তো এইভাবে বিভিন্ন রোগ সংক্রমিত হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রবর্তিত নতুন কোন প্রজাতি পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, যেমন ইউক্যালিপটাস। তোমরা এটা জানো নিশ্চয়ই। এই যে উদ্ভিদটা আমরা দেখি আমাদের রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায়, এই গাছটা লাগানো হয় শোভাবর্ধনকারী হিসেবে, কিন্তু গাছটা করে কি, মাটির অনেকটা নিচে তার শিকড় নামতে পারে এবং তারা করে কি, মাটিকে শুষ্ক করে ফেলে, মাটির পানি টেনে নিয়ে ফেলে। তো সেই কারণে ইউক্যালিপটাস কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা ক্ষতিকর একটা উদ্ভিদ। তারপর আমরা লাগাচ্ছি ইউক্যালিপটাস সৌন্দর্য বর্ধনের জন্য, এটা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। 3 নম্বর হচ্ছে প্রবর্তিত ফসল আবাদি জাতের ক্ষতি করতে পারে। কোন একটা ফসল যেটা আবাদি জাতের সাথে প্রতিযোগিতা করতে পারে এবং তাতে কি করে, আবাদি জাতের ক্ষতি করতে পারে। বিভিন্ন দেশ থেকে প্রবর্তিত ফসলের বীজের সাথে বিভিন্ন ধরনের আগাছার বীজ আমাদের দেশে চলে এসেছে। আমরা হয়তো কোন একটা ফসল আমরা প্রবর্তন করতে চাইলাম, কিন্তু তার সাথে কোন একটা আগাছার বীজও চলে আসলো। এইভাবে আমাদের দেশে ক্রোটন, শিয়ালমণি, তারালতা ইত্যাদি আগাছা আমাদের দেশে চলে এসেছে। প্রবর্তিত উদ্ভিদাংশের বীজ, উদ্ভিদাংশ ইত্যাদির সাথে কোনো অঞ্চলের ক্ষতিকর কীটপতঙ্গ চলে আসে, যেমন ইতালি থেকে সঞ্চারিত গোলালুর টিউবার মথ। এটা হচ্ছে কি, গোলালু ইতালি থেকে আমি প্রবর্তন করতে চাইলাম গোলালু, কিন্তু গোলালুর সাথে টিউবার মথ ছিল, সেই মথ আমার দেশে এসে এই সে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে শুরু করলো। এছাড়াও আরো বিষয় আছে, যেমন কচুরিপানা। কচুরিপানা কিন্তু আমার দেশে নয়। কচুরিপানা এটা একটা প্রবর্তিত উদ্ভিদ, তাকে শোভাবর্ধনকারী হিসেবে আনা হয়েছিল। আবার অনেক বিভিন্ন মত আছে কচুরিপানার বিষয়ে। আবার বলা হয় যে এটা ভাসতে ভাসতে আমার দেশে চলে এসেছে এবং এসে করলো কি, আমার দেশে সমস্ত পুকুর খাল বিল সে ভরিয়ে ফেললো। একই রকম হচ্ছে ল্যান্টানা ক্যামেরা। তোমরা দেখবা পাহাড়ের গায়ে এই ল্যান্টানা ক্যামেরা, তোমরা দেখবে এটা কিন্তু আমার দেশে প্রবর্তিত হয়েছিল সৌন্দর্য বৃদ্ধিকারক হিসাবে,
কিন্তু এটা কিন্তু এখন যত্রতত্র হয় এবং এটা একটা আগাছার মতো এখন আমাদের দেশে ছড়িয়ে গেছে। প্রবর্তন তো করলাম, কোন একটা উদ্ভিদকে আমি প্রবর্তন করার পরে যে বিষয়টা সেটা হচ্ছে অভ্যস্তকরণ বা অ্যাক্লিমেটাইজেশন। এটা কি? প্রবর্তিত উদ্ভিদ নতুন পরিবেশে ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে অভিযোজনক্ষম হয়ে ওঠে এবং এভাবে নতুন পরিবেশে উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ এবং বিস্তার সহ অভিযোজিত হওয়ার প্রক্রিয়াকে অভ্যস্তকরণ বা অ্যাক্লিমেটাইজেশন বলে। মানে প্রবর্তন করা গেল কোনো একটা উদ্ভিদকে, কিন্তু সে এই পরিবেশের মধ্যে যাতে সহজে খাপ খাওয়াতে পারে এবং এই খাপ খাইয়ে ওঠার এই প্রক্রিয়াটিকে বা অভিযোজিত হওয়ার এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। এখন তোমরা দেখবা যে অ্যাক্লিমেটাইজেশন কিন্তু চট করে হয় না। অ্যাক্লিমেটাইজেশনের জন্য কিন্তু অনেকগুলা প্রসেস আছে এবং এটার জন্য কিন্তু এটারও অনেকগুলো প্রকারভেদও আছে। যেমন অস্তিত্বের ভিত্তিতে অ্যাক্লিমেটাইজেশন এটা দুই রকমের হয়, সম্পাদিত এবং আবেশিত। যদি জীবাণুর অনুপস্থিতিতেও ফসল উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা বিরাজ করে তাকে বলা হয় সম্পাদিত। মানে এরা জীবাণুর অনুপস্থিতিতেও কিন্তু এরা প্রতিরোধ ব্যবস্থা, জীবাণু নাই কিন্তু তারপরও তার মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। যেমন জবের একটা রোগ নাইগ্রেট জাতের মিলডিউ প্রতিরোধিতা। আবার হচ্ছে আবেশিত বা ইনডিউসড অ্যাক্লিমেটাইজেশন। এটা হচ্ছে জীবাণুর অনুপস্থিতিতে ফসল উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা বিরাজ না করলেও জীবাণুর সংক্রমণে তার মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এই ধরনের একটা রোগ হচ্ছে তুলা গাছে একটা পসিবল একটা রোগ আছে, একটা রোগ হয়, এটা হয় কি পতঙ্গ সংবেদী তুলা গাছ, কিন্তু তার মধ্যে একটা পসিবল সংশ্লেষিত হয় এবং তা পতঙ্গ প্রতিরোধী হয়ে যায়। আবার প্রবর্তন প্রতিক্রিয়ার ভিত্তিতে এই অভ্যস্তকরণ বা অ্যাক্লিমেটাইজেশন এটা আবার তিন রকমের হয়ে থাকে: অনাক্রম্যতা, সহনশীলতা, প্রতিরোধিতা। অনাক্রম্যতা মানে কি? যদি পোষক সংক্রমণে যদি বিরূপ লক্ষণ প্রকাশিত হয় এবং প্রকাশিত বা ফসলের ফলন যদি বিঘ্নিত না হয়, এটাকে বলে অনাক্রম্যতা। মানে পোষক সংক্রমিত হলো কিন্তু তার ফসলে কোনো ক্ষতি হলো না। হ্যাঁ, এই ধরনের যে বিষয় তাকে বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউন। সহনশীলতা মানে কি? পোষক সংক্রমণ কিংবা পীড়ন সহ্য ক্ষমতা জন্মগত বা অর্জিত, এইরূপ লক্ষণাদি প্রকাশ পায় না, তবে অতি সামান্য ফসলের ফলন হ্রাস পায়, এটাকে বলে সহনশীলতা। আরেকটাকে বলা হচ্ছে প্রতিরোধিতা বা রেজিস্ট্যান্সি। জীবাণু সংক্রমণ বা প্রতিবেশ পীড়ন এবং পোষক উদ্ভিদের আন্তঃক্রিয়ায় অতি সীমিত বিরূপ লক্ষণ প্রকাশ পায়, অতি সামান্য ফসলের ফলন হ্রাস পায়, এটাকে বলা হচ্ছে প্রতিরোধিতা। তো এইভাবে বিভিন্ন রকমের আবার যে প্রবর্তিত যে সমস্ত উদ্ভিদ তাদের মধ্যে আবার বিভিন্ন ধরনের কিছু ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তনের মাধ্যমে তারা এই বিরূপ পরিবেশে তারা কিন্তু আবার অভ্যস্ত হয়ে নেয়। এবং এই ধরনের যে বিষয়গুলো এগুলো তোমরা দেখবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে লবণাক্ত এলাকার জন্য বা মিঠা পানির জন্য বা যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত কম হয় সে সমস্ত এলাকায় কিন্তু উদ্ভিদের মধ্যে নানান ধরনের তার খাপ খাওয়ানোর জন্য, তার অভিযোজিত হওয়ার জন্য তার মধ্যে কিছু পরিবর্তন আসে। এই সমস্ত ব্যাপারগুলোকেই বলা হচ্ছে প্রতিবেশ পীড়ন সহনশীলতা। হ্যাঁ, এবং এই সমস্ত প্রতিবেশ পীড়ন সহনশীলতার মাধ্যমে তারা ধীরে ধীরে নতুন একটা পরিবেশে গিয়ে তারা খাপ খাইয়ে নেয় এবং এই প্রবর্তিত উদ্ভিদগুলো সেই এলাকায় বা সেই দেশের সেই নির্দিষ্ট এলাকায় গিয়ে তারা সেখানে অভিযোজিত হয়ে যায় এবং তার সাথে খাপ খাইয়ে নেয়। এরপর হচ্ছে এই যে লক্ষ্যটা কি, এইমস অফ অ্যাক্লিমেটাইজেশন। লক্ষ্যটা কি? পীড়ন ক্ষতি পরিপন্থী কৌশল ডেভেলপ করা। দ্বিতীয়ত হচ্ছে পীড়ন ক্ষতি প্রতিরোধ কৌশলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আবার যে প্রতিরোধ কৌশলগুলো আছে এগুলো আবার অনেকগুলো ব্যাপার আছে, তো তোমরা একটু এগুলো দেখে নিও। আবার এর জন্য কিছু সীমাবদ্ধতাও আছে অ্যাক্লিমেটাইজেশনের জন্য। যেমন অনেক সময় দেখা যায় ফসলের মধ্যে নিজস্ব যেই তার প্রতিরোধ ক্ষমতা আছে সেটা অনেক সময় তার প্রতিবেশের যেই পীড়ন তার সাথে পেরে ওঠে না। কোন একটা ফসলের যেই
তার প্রতিরোধ ক্ষমতা আছে সেটা অনেক সময় রোগ জীবাণুর সাথে বা কীটপতঙ্গের সাথে সেটা প্রতিযোগিতায় পেরে ওঠে না, তখন সে সেখান থেকে হয়তো সে আর বেঁচে থাকতে সক্ষম হয় না। এরপর হচ্ছে আম, যদি কোনো কীট পতঙ্গ প্রতিরোধী কোনো যদি জিন থাকে, এই জিনের সাথে যদি আম, খারাপ ফলন বিশিষ্ট বা লো ইল্ডিং কোনো জিনের যদি জুতবদ্ধতা থাকে বা আম, যদি লিঙ্কেজ থাকে, তাহলে দেখা যায় কি এইভাবেও তার মধ্যে একটা খারাপ একটা আম, তার মধ্যে একটা খারাপ একটা বৈশিষ্ট্য চলে আস ডেভেলপ করতে পারে। তৃতীয়ত হচ্ছে কোনো ব্যাধি যে বিভিন্ন রেসের বিরুদ্ধে সুনির্দিষ্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন অত্যন্ত কষ্টসাধ্য। তো এগুলো হচ্ছে অভ্যস্তকরণ বা অ্যাক্লিমেটাইজেশনের কিছু সীমাবদ্ধতা। তো আজকে যে ক্লাসটা তোমরা পড়লে, এই ক্লাসটা তোমাদের সিলেবাসে প্রায় শেষ পর্যায়ে। তো এই চ্যাপ্টার থেকে সাধারণত আম, প্রশ্ন হয়ে থাকে, যেমন আম, উদ্ভিদ প্রবর্তন বলতে কি বোঝো, উদ্ভিদ প্রবর্তনের মাধ্যমে কোন কোন ফসল আমাদের দেশে আসে। হ্যাঁ, তো এই ধরনের কিছু প্রশ্ন তোমরা পাবে, তোমরা যদি বিভিন্ন বছরের প্রশ্নগুলো যদি তোমরা খেয়াল করো। তারপরে প্ল্যান কোয়ারেন্টাইন বলতে কি বোঝো, ছোট প্রশ্ন। তো তোমরা এই আম, বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে বই থেকে। আশা করি তোমরা আজকে ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাসটা রেডি করতে গিয়ে আমি দুইটা বই বিশেষ করে আমি পড়েছি, এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া, উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। আর অ্যালার্ডের বই আছে প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ কে চৌধুরীর বই আছে এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং। আর আমি ইন্টারনেটে সাহায্য নিয়েছি। তো আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে। সবাইকে অনেক ধন্যবাদ।